আজ সারাদিনে বেশ অনেক পদেই নতুন করে নিয়োগ, চুক্তি বাতিল, বদলি ও প্রত্যাহারের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের সময় সিনিয়র সচিব ও সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 9 জনের নিয়োগ বাতিল করেছে সরকার। এছাড়া প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সহ 3 জনকে সচিবের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। 9 জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে আজ সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কাউকে কোনো দপ্তরের দায়িত্বে না রাখা হলে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি করা হয়। অনেক ক্ষেত্রে ওএসডি কে নেতিবাচকভাবে দেখা হয় বলে কোনো কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। ওএসডি বা জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলে তার কোনো কাজ থাকে না। এদিকে নির্বাচন কমিশন ইসি সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের 112 কর্মকর্তাকে বদলি করেছে ইসি। আজ সোমবার ইসির জনবল ও ব্যবস্থাপনা 1-এর সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এরপর পেছন থেকে আরেকটা পুলিশ ছেলেটাকে পেছন দিয়ে টান দিয়ে ফেলে দিয়েছে। এরপর পুলিশের মুখোমুখি ওই ছেলেটি কথা বলছে সে কেন সেখানে থাকতে পারবে না, পুলিশ তাকে কেন সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই সংক্রান্ত একটি ভিডিও বেশ তোলপাড় তৈরি করেছে, সোশ্যাল মিডিয়াতে দেখলাম সবাই শেয়ার করছে। ডিসি মাসুদ তাকে দেখেছি রমনা জোন, সেখানেই মোটামুটি আমাদের সেক্রেটারিয়েট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর শাহবাগ, মানে যেই অঞ্চলটাতে সবচেয়ে বেশি আন্দোলনরত বিষয়গুলি থাকে সেটাই হলো রমনা জোন, এবং সেই রমনা জোনের ডিসি হলেন ডিসি মাসুদ আলম। তিনি কিভাবে ইন্টারিম সরকারের আমলে প্রত্যেকটা আন্দোলনকে নিয়ন্ত্রণ করেছে পুলিশের জায়গা থেকে, এবং কোনো ধরনের হতাহত, মানে কিছুটা হলো ধাক্কাধাক্কি করতে গেলে তো কিছুটা আহতের জায়গা তৈরি হয়, আহতের একটা পরিবেশ তৈরি হয়। সেখানে পুলিশও বহুবার আহত হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে, যখন আন্দোলনকারীরা সেখানে বিশেষ করে শাহবাগ অঞ্চলে যখনই আন্দোলন ডাক দিয়েছে সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে, মুখোমুখি অবস্থা, কিন্তু কোনো গুলি করে পুলিশের মুখ্য ভূমিকা পালন করেছিলেন ডিসি মাসুদ। তার নিয়ন্ত্রণে পুরো পুলিশ ছিল সেখানকার, তার যে ভূমিকা ছিল সেই ভূমিকা তো কখনো দেখিনি এমন কোনো পর্যায়ে তৈরি হতে যেখানে মানুষের জীবন হানি হয়েছে এমন কোনো কারণে। খুব সমালোচনা করছি ডিসি মাসুদ আলমের এবং পুলিশের, কিন্তু ঘটনাটি আমি যখন দেখলাম আমি ডিসি মাসুদ সাহেবকে কল দিয়েছিলাম। কল দিয়ে আমি যতটুকু বুঝলাম এবং ওই ভিডিও থেকে যতটুকু আমি দেখতে পেলাম, এই সব কিছু মিলে আমার বিশ্লেষণটা আমি একটু বলতে চাই। দেখেন, সেখানে ঘটনাটা একটু বলে রাখি, ঘটনাটা যে কারণে হয়েছে এবং এর পেছনের যে বিষয়গুলো আমরা দেখিনি ভিডিওতে সেটিও আমি বলে দিচ্ছি আপনাদের কাছে। কারণ হলো যেটি ডিসি মাসুদ আলম বলেছে, সাংবাদিকরাও সেখানে ছিল, সেখানে আমারও একজন পরিচিত সাংবাদিকও ছিল। যতটুকু জানতে পেরেছি সেখানে অলরেডি নিষিদ্ধ করা আছে সরকার পক্ষ থেকে যে আমরা রাত 8টা-9টার পর যেসব জায়গায় স্পর্শকাতর, যেখানে বিভিন্ন ধরনের অপকর্ম, অসামাজিক কার্যকলাপ হয়, ওইসব অঞ্চলে যেন কোনোভাবে লোক সমাগম না থাকে রাত 9টার পরে। এটি একটি সরকারি নির্দেশনা। এবং আপনাদের মনে রাখতে হবে যে কিছু কিছু জায়গা যেমন রমনা পার্ক, তারপরে ঢাকা ভার্সিটির আশপাশে কিছু অঞ্চল, বিভিন্ন জায়গায়, রমনার বিভিন্ন জায়গায় আছে, এইসব জায়গাতে কিন্তু সত্যিকার অর্থেই অসামাজিক যে ভয়ঙ্কর কাজ হয় এবং মাদক দ্রব্য সেবন করবার জন্য উৎকৃষ্টতম স্থানগুলো হলো। এবং এখানে প্রশ্ন হচ্ছে, মাদক দ্রব্য সেবন করার জন্য কেউ যদি পার্কের মধ্যে থাকে, কেউ মাদক দ্রব্য খাচ্ছে এরকম অবস্থা থাকে, তাকে কি পুলিশ লাথি মারবে? যে যুক্তিটা তো গ্রহণযোগ্য না। তার ব্যবহারটা কেমন ছিল ডিসি মাসুদের? ডিসি মাসুদ আসলে এখন কি হতে চায়? কমিশনার হতে চায় নাকি পুলিশের আইজিবির পদটা চায়? এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণ, রাস্তাঘাটে মানুষকে তার শরীরের মধ্যে হাত দিয়ে চেক করা, মানে কে কার কাছে মাদক আছে, কে কয়টা ইয়াবা নিয়ে যাচ্ছে, বাংলাদেশের ইয়াবা বন্ধ করার জন্য কি ইয়াবা খোরদের পকেটে হাত দেওয়া লাগে? এতটুকু একটা দেশের মধ্যে কোথা থেকে মাদক দ্রব্য ঢোকে, কে ঢুকায়, কারা এর টাকা পায়, সরকারের কারা কারা জড়িত হয়, প্রশাসনে কারা কারা জড়িত, এগুলা কি খুব গোপন কোনো বিষয়? কে জানে? তোমার গায়ে হাত দিলে সার্চ করবে কেন? না সার্চ করার তো একটা ওয়ে আছে। আপনি ফার্স্ট টাইম ভিকটিম বানায় পারেন, ভিকটিম না, এখানে সার্চ করবে, না পাইলে তো সন্দেহ করা চলে যাবে, শেষ। আপনারা সমাজে বসবাস করি না। আমি একটু বলি ভাই, আমরা একটা গণতান্ত্রিক সমাজে বসবাস করি। এটা তো না, এটা হচ্ছে এই যে একটা এমনি অন্ধকার জায়গা। এটা সোহরাওয়ার্দী উদ্যানে দিনের বেলা একটা ভিন্ন জিনিস, আবার এখন আর রোজা রমজানের দিন,
ইফতার করতেছে, করার সময় সবাই কিন্তু চলে যায়। যারা ভদ্র মানুষ তারা কেউ এখানে থাকার কথা না। এরা না, হয়তো না, জঙ্গলে এটা টঙ্গলে হইলো, আছে, এটা জঙ্গলে কিছু টঙ্গলে বললেন। এসে বসে আছে। ভদ্র মানুষ এখানে থাকতে পারে না। ইফতারের সময় এখানে থাকবে এদিক দিয়ে একটা মানুষ, এটা তো রাস্তা না। না না, এটা রাস্তা না, এটা ভিতরের রাস্তা। ওই দিন এখানে তো অলওয়েজ মানুষজন যাতায়াত করে, মানুষজন তো যাতায়াত এটা করে। যারা করে, যারা আপনি হচ্ছে- বলতে পারেন যে কিছু অংশ মানুষজন এখানে কি করে না, না না, না কিছু করে। অংশ না। সব না। আচ্ছা, আপনার সঙ্গে আপনার কি হয়েছে না হয়েছে, আমরা কিছু স্ট্যাটিস্টিক্স মাদক আসক্ত লোক ওপেন স্পেসে মাদক গ্রহণ নিয়ন্ত্রণ করতে চান, তার সবচেয়ে ইফেক্টিভ সলিউশন হচ্ছে উদ্যানের সমস্ত গেট খুলে দেওয়া এবং উদ্যানের সমস্ত মানুষের অ্যাক্সেস নিশ্চিত করা। সে জাস্ট ওই উদ্যানের ভেতর দিয়ে আসতেছিল, পথটা ইউজ করতেছিল। বাংলাদেশে রাস্তাঘাট ইউজ করা কি পাপ নাকি? এটা কি পুলিশ কিনে রাখছে? পুলিশের বাপের সম্পত্তি? সোহরাওয়ার্দী উদ্যান কি ডিসি মাসুদের বাপের সম্পত্তি নাকি? আপনারা জানেন গতকালকে কি ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। তো যেটা দেখেননি, আমি একটা ঘটনা সম্পর্কে আপনাদের বলতে চাই। গত 6 তারিখ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, 3য় বর্ষের শিক্ষার্থী। আমি এখানে এসেছিলাম জিডি করতে, শাহবাগ থানার ভেতরে। ঠিক এই জায়গাটাতে পুলিশ আমাকে মারছে। আমার দোষ কি ছিল? আমি জিডি করতে আসছি থানায়, আমি জিডি করতে আসছিলাম, আমাকে কুকুরের মতো এখানে মারছে। আমার পকেটের ফোনটা আমার ধার করা টাকায় কেনা, ওই ফোনটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে পুলিশ। ওখানে কনস্টেবল ছিল নাকি এসআই ছিল নাকি ওসি ছিল আমি জানি না, সবাই মিলে আমাকে মারছে, পশুর মতো মারছে। আমি কি করেছিলাম? আমি থানায় জিডি করতে আসছিলাম। বাংলাদেশ আপনার, বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার। এই দেশে থাকতে হলে সবাই মিলেমিশে থাকতে হবে। আপনি একা যেটা চাইবেন সেটা করতে পারবেন না। আপনি টিকটকে অনেক সেলিব্রিটি আসতেছেন, ফেসবুক রিলে আপনি খুব কাঁপাইতেছেন, ভাবতেছেন যে এটা পুলিশের প্রফেশনালিজম হইতে পারে না। প্রফেশনালিজম আগে শিখতে হবে। এই থানার ভিতরে বসে থেকে, এসি রুমে বসে থেকে এসব কন্ট্রোল করা যাবে না। ক্যাম্পাসে এসব দাদাগিরি চলবে না। ইতিহাস ভুলে যায়েন না। আপনারা যদি সহনশীল না হন, ইতিহাস ভুলে যায়েন না। ক্যাম্পাস থেকে আপনাদের লাথি মেরে বের করতে আমাদের সময় লাগবে না, শুধু সময়ের অপেক্ষা। আপনারা ভুলে যায়েন না ইতিহাস। ক্যাম্পাসটা আমাদের 40,000 স্টুডেন্টের বিপরীতে যায় আপনারা কিছু করতে পারবেন না। স্টুডেন্টদের প্রতি সহনশীল হন, বিচার করুন। 6 তারিখে আমার সাথে যেই ঘটনা ঘটেছে, ওই ঘটনার পরে আমি 3বার থানায় এসেছি। থানা থেকে কোনো ধরনের সহযোগিতা আমাকে করে নাই। আমাকে বলছে ভেতরে সিসিটিভি আছে, শাহবাগ চত্বরে সিসিটিভি আছে, কিন্তু এখানে নাকি সিসিটিভি নাই। অথচ এই যে দেখেন 2টা সিসিটিভি দৃশ্যমান দেখা যাচ্ছে, এই সিসিটিভি সম্পর্কে ওনারা জানে না। আমাকে মারা হয়েছে, এটা সম্পর্কে ওনারা কোনো বিচার করবে না। ওনাদের কাছে নাকি সিসিটিভি নাই। আমাকে বলছে বাবা তুমি বিষয়টা মেনে নাও, আমরা কিছু করতে পারবো না। এটা কি পুলিশ আচরণ হইতে পারে? আমি থানায় এসেছি জিডি করতে, আমি বাইরে খাইছি, আমি আবার আসছি বিচার চাইতে, আমাকে সিসিটিভি দেওয়া হয় নাই। এটা কার দোষ? এটা কি আমার দোষ, রাষ্ট্রের দোষ, না কার দোষ? আমি কার কাছে বিচার চাইবো বলেন? পরিশেষে আমাদের আজকে 3 দাবি মেনে নিতে হবে এবং আমার ভাই নাইম ভাইয়ের উপর হওয়া অত্যাচার এবং 6 তারিখে আমার ঘটনার বিচার, আমরা সবাই ভিডিওটা দেখেছি। হঠাৎ করে ডিসি মাসুদ ঢাকা ইউনিভার্সিটি এবং রমনা সরদ্দি উদ্যান নিয়ে সেখানকার ড্রাগ খাওয়া পোলাপানকে ধরার জন্য এত ব্যস্ত হয়ে গেল কেন? এটা কি ঢাকা ইউনিভার্সিটিতে জামাতের জয় হয়েছে, বা ওখানকার শিক্ষার্থীরা বিএনপির হয়ে কাজ করছে না, এরকম কিছু? কাকে খুশি করতে যাচ্ছে বাংলাদেশে পুলিশ? আসলে কাকে কাকে খুশি করতে চায়? পুলিশ রাস্তাঘাটে একটা ইয়াবা খোঁজার জন্য মানুষের শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে হাত দেয় না। মানে একজন যদি কেউ ড্রাগ খায়ও, পকেটে নিয়ে যায়, মানে সেটাকে ধরতে পারলে কি বাংলাদেশ থেকে ড্রাগ চলে যাবে? এখন প্রশ্ন হচ্ছে, একজন ড্রাগ খাওয়া ছেলেকে পুলিশ ধরে কি করবে? 6 মাসের জন্য জেলে ভরে দেবে। বাংলাদেশে ড্রাগ খাওয়া আর ড্রাগ বেচার আইনের মধ্যে কোনো কি পার্থক্য আছে, নাকি এখানে পার্থক্য নাই, নাকি পুলিশ এই পার্থক্যটা উঠায় ফেলছে? একজন নাগরিককে এভাবে যেখানে সেখানে ড্রাগের নামে তাকে হেনস্থা করা কি আসলে ঠিক? এভাবে কি সমাজ থেকে ড্রাগ মুক্ত বাংলাদেশ তৈরি করা সম্ভব? বাংলাদেশের এই থানাগুলো হচ্ছে ড্রাগের, হয় সে ড্রাগ অ্যাডিক্টেড তাই নির্যাতন করে, অথবা ড্রাগ অ্যাডিক্টেড না তারপরে নির্যাতন করে। আওয়ামী লীগের আমলে এটা ছিল একটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টুল, কাউকে ড্রাগের নামে তাকে ধরা, পিটানো। এবং এই ড্রাগের জন্য পুলিশ মানুষকে যেভাবে থানায় নিয়ে মারে, হ্যাঁ, এই রাইট পুলিশকে কে দিছে? এই প্রশ্নগুলোর মীমাংসা যদি বাংলাদেশে না হয়, আর ওই রাজনৈতিক ছত্রছায়ায়
যেমন হাসিনা করেছে, একদিকে ড্রাগের লর্ডকে এমপি বানাইছে, পরে তার নিয়ে কথা হলে তার বউকে এমপি বানাইছে, তারপরে বরকে পাঠাই দিয়েছে হচ্ছে হজ করতে, আর ওদিক থেকে ড্রাগের নামে ক্রস ফায়ার করে মানুষ মারিছে। কে জানে এই বর্তমানের যে বিএনপি সরকার তারাও হয়তো ক্রস ফায়ারের দিকে যাবে, ড্রাগের নামে হয়তো তখন বিএনপি বিরোধীদের হত্যা করা হবে। অসম্ভব তো এদেশে কিছুই না। যে ছেলেটা বলতেছিল যে সে কিছু করে নাই, সে নিরপরাধ, সে এমনিতে আসছে। মানে একটা পার্কের কাজ কি? সোহরাওয়ার্দী তো হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় উদ্যান, জাতীয় উদ্যান, সেই জাতীয় উদ্যানে মানুষ আসবে না? মানে আমার তো মনে হয় যে পুলিশ অফিসার অ্যাকচুয়ালি ন্যূনতম নলেজটাও নাই, বেসিক নলেজটাও নাই যে ঢাকা শহর সম্পর্কে বা হচ্ছে একটা পার্ক সম্পর্কে। পার্কে তো মানুষ আসবেই। সো আমরা হচ্ছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত জানাই যে এখানে নানা মারা তুলেছে কেন? ইয়েতে নাম আর আমার এদিকে ঠিক আছে বৈদিক অদ্ভুত, এটা তো আমার ইচ্ছা, এটা তো আমার চয়েস, এটা তো এটা তো আমরা জানি, এটাও কেন? কি আমাকে জোর করে এই বলতে পারেন? ইচ্ছাটা কেন এটা আমরা কেন জানি। কিভাবে জানেন? এটা আমরা জানি। কিভাবে জানেন? কি জানেন বলেন? না আমার বলতে হবে তখন, মিডিয়া যেহেতু আছে আপনি বলেন। ছোট ভাই আর্গুমেন্ট বেশি করতেছো। আপনি কে? ফ্যামিলিতে এইভাবে কথা আপনি বলে কে? না ফ্যামিলির সাথে কথা বলি না। হয় না। ফ্যামিলির সাথে তো এইভাবে কথা বলি না ভাই। ফ্যামিলি তো আমার সাথে এরকম করে এই ভাই, না। এই আপনি কি জন্য এখানে আছেন আমরা জানি না। কি জন্য আসছে বলেন? হ্যাঁ? কি জন্য আসছে? এখানে কারা থাকে এখন? কারা থাকে আমি জানি না তো, আমি জানি না তো কারা যারা থাকে। গাঞ্জাখোর, ইয়াবাখোর তারা আচ্ছা এখানে থাকে। হ্যাঁ শুনলাম। হ্যাঁ, তো তো এখন তার মানে কি দাঁড় করেন? সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? আপনি? সমীকরণ কি দাম করে দাঁড় করাবো? কি সমীকরণ দাঁড় করাচ্ছেন? আচ্ছা দেখেন ছেলেটাকে রাস্তার মধ্যে পিটাচ্ছে পুলিশ। এতটুকু ধৈর্য শক্তি তাদের নাই। একটু শান্ত হও ভাই, একটু শান্ত হও। যদি হয় আগামী কয়েক মাসের মধ্যে ঢাকার পুলিশ কমিশন কি ধরনের আচরণ পাবে? উনি তো ক্রস ফায়ারের ব্যবস্থা করবে এরপরে, কাকে খুশি করার জন্য? জানিয়েছে ও পুলিশ অফিসারকে, এবং পুলিশ অফিসার বুঝেছেও যে সে নিরপরাধ, তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু যাওয়ার মুহূর্তে সে পাওয়ার প্র্যাকটিস করার জন্য তার গালে একটি হাত দিয়েছে, এবং যারা দেখেছে এবং যারা ওটা দেখেছে তাদের সবার খারাপ লেগেছে। আমি যখন প্রথমবার দেখেছি আমি বলছি আহারে, আমার মুখ থেকে শব্দটা বেরোচ্ছে আহারে, কিভাবে এরকম করতে পারলো। তো মানে আমরা যেটা বললাম শেম, মানে আমাদের জন্য শেমফুল একটা ঘটনা যে আমাদের একজন পাবলিক সার্ভেন্ট মানে দেশের একজন নাগরিকের সাথে এমনটা করবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি গতকালের ঘটনার ভিকটিম নাইমুদ্দিন, যার জন্য নিপীড়নের বিরুদ্ধে নির্বিঘ্ন এখানে দাঁড়িয়েছে, সে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। সে গতকাল ইনজুর্ড ছিল এবং আজকে চিকিৎসা নিয়ে কিছুক্ষণ পর আমাদের মাঝে আসবে। তো নাইমুদ্দিন আমাদের মাঝে বক্তব্য রাখবে, এটা আমি জানিয়ে রাখলাম। প্রশ্নটা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসার পরেই পুলিশ এরকম হয়ে উঠলো কেন? এই সরকারের আমলে তো হয়নি। এটা কি পুলিশ প্রতিশোধ নিচ্ছে যে ইউনূস সরকারের আমলে কিছু করতে পারেনি, এখন প্রতিশোধ নেওয়া শুরু হলো? বেশ ভালো তো। অন্যদিকে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনেকটা ঘাট ধাক্কা দেওয়ার মতো বের করে দেওয়া হয়েছে, এবং কিভাবে সে লিক এখন আমরা দেখি যে আজকে মানে ব্যাংকিং সেক্টরেই বলা হয় যে ইউনূস সরকার মোটামুটি কাজ করেছে। তো সেই ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ব্যাংকিং সেক্টরের যে দুর্বৃত্তায়ন ছিল সেটার বিরুদ্ধে যে ব্যক্তিটি কাজ করেছিল, অর্থাৎ যিনি গভর্নর ছিলেন, তাকে বিনা নোটিশেই অনেকটা বের করে দেওয়া হয়েছে। এবং বের করার যে তোড়ঝোড়টা, এবং তারপরে এই বর্তমান অর্থমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজে তিনি এটাকে নিয়ে কথা বললেন, সেটা আসলে কি আগামী দিনের বাংলাদেশের জন্য খুব ভালো কোনো ইঙ্গিত বহন? ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ স্বাভাবিক বললেন অর্থমন্ত্রী। তোপের মুখে নীরবে অফিস ছাড়েন আহসান এইস মনসুর। এখানে প্রশ্নটা হচ্ছে কোন কর্মকর্তাদের বিক্ষোভ হলো? এর মুখে মানে হঠাৎ করে সাথে সাথে অর্থমন্ত্রী তাকে বিক্ষোভের কারণেই বের করে দিল? বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সকালের নোটিশ দিয়ে মানে 12টার মধ্যে বের করে দেওয়াটা কি আইনসম্মত একটা পদ্ধতি? এটাকে কি একটি দেশের আইনি পদ্ধতির মধ্যে এটাকে আমরা ধরে নিতে পারি যে এটাই এভাবেই বাংলাদেশ চলবে? আহসান এইস মনসুর। বরং কাজে মরিয়া কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা সেই হিসেবেই একের পর এক পরিকল্পনা করছে দলটি। এরই অংশ হিসেবে এবার 26শে মার্চ স্বাধীনতা দিবসকে টার্গেট করে ছক কষছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এর মধ্যে প্রস্তুত করা হয়েছে তাদের মাস্টার প্ল্যানও। দলটির নীতি নির্ধারকরা দিল্লি ও দেশের বিভিন্ন গোপন আস্তানা থেকে মাঝারি ও তৃণমূল পর্যায়ের কর্মীদের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে। মানুষের উপর হাত লাঠি তুলছে সরাসরি, কোনো বাছবিচার ছাড়াই। সাংবাদিকদের পিটিয়ে ভেঙে ফেলা হচ্ছে লাঠি। প্রশ্ন উঠছে 24শে পুলিশ নিজেদের সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে হঠাৎ পুলিশের অভিযান।
এই উদ্যানে অনেকদিন ধরে নেশাপাতি চলে, এদের পেটানো শুরু করে পুলিশ সদস্যরা। সে কি মার, সাপ এমন ভাবে মারে না বোধ হয়। প্রশ্ন উঠল, অভিযোগের তীর ডিসি মাসুদের দিকে। মানুষ বলা শুরু করলো মাসুদরা তাহলে ভালো আর হবেই না। এই পর্যায়ে এসে সবচেয়ে বড় প্রশ্নটি সামনে এসে দাঁড়ায়, পুলিশ পেটায় কেন? কেন তাদের লাঠি এত সহজে সাধারণ মানুষের পিঠে, মাথায় বা গালে ওঠে? তো সাধারণ মানুষকে পেটাতে তাদের বুক কাঁপছে না। আনোয়ার হক মিলন তিনি কেন এমনটা বললেন তা নিয়েও চলছে বিস্তর বিতর্ক। ফেরানো এবং শিক্ষার্থীদের আড্ডাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। ছিল শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে বা অকারণে লেকে পার্কে আড্ডা দিতে পারবে না, হওয়ার লাইসেন্স হিসেবে ধরে নিল। শিক্ষার্থীরা আড্ডা মারতে পারবে না, এই দায়িত্ব কি শিক্ষামন্ত্রী? শিক্ষামন্ত্রী কাজ কি কোন শিক্ষার্থীরা আড্ডা দিবে নাকি দিবে না সেটা ঠিক করার, আর সেই জন্য তিনি পুলিশ বাহিনীকে লেলায় দিবেন? কতদিন হলো বিএনপি সরকার গঠন করলো? আমার কাছে যেটা মনে হয় যে এটা হচ্ছে একটা প্রতিশোধ। এটা একটা প্রতিশোধ। এই যে তরুণরা এতদিন ইউনূস সরকার থাকা অবস্থায় তারা সমাজকে, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছে, অনেক ক্ষেত্রে ভালো কাজও করেছে, খারাপ কাজও করেছে, কিন্তু বিএনপি চুপ ছিল এবং পুলিশও এই ক্ষেত্রে ভেজা বিড়াল হয়েছিল। এইটার প্রতিশোধ নেওয়ার জন্য এখন হয়তো বিএনপি এবং পুলিশ এক হয়ে নেমেছে এবং এই জায়গাটায় এসে পুলিশের কিছু সদস্য অতিরিক্ত সক্ষমতা দেখাবে, হয়তো 2-4 জনকে মেরে হাত পা ভেঙেও ফেলবে। কারণ এগুলো তো বাংলাদেশে খুব কমন ছিল। শেখ হাসিনা সারা জীবন করে গেছে, তাই না? কত মানুষের হাত পা গেছে কোনো ঠিক নেই। আমরা সেই দিন আবার দেখতে পাবো।